উপসাগরীয় অঞ্চল পৃথিবীর সবচেয়ে জটিল ও অস্থির ভূ রাজনৈতিক এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। এখানকার অর্থনীতি মূলত জ্বালানি সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাস কেন্দ্রিক। আর নিরাপত্তার রাজনীতি আবর্তিত হয় ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলগত স্বার্থকে ঘিরে। গত কয়েক দশকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো নিজেদের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখেছে। ওয়াশিংটনের সামরিক ঘাঁটি, উন্নত অস্ত্র বিক্রি এবং রাজনৈতিক সমর্থন তাদের মনে করিয়েছে যে কোনো বহিরাগত হুমকি থেকে তারা সুরক্ষিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে কাতারের মাটিতে ইসরায়েলের বিমান হামলা, এই বিশ্বাসকে ভয়াবহভাবে নাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির বিপরীতে এক মিত্র দেশের ওপর আরেক মিত্রের আঘাত কেবল সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও এক বড় ধাক্কা। অনেক উপসাগরীয় নেতা এখন মনে করছেন আমেরিকা আর সেই পুরনো রক্ষক নেই, বরং এক দ্বিধাগ্রস্ত শক্তি যার স্বার্থ বারবার বদলে যাচ্ছে। ৯ সেপ্টেম্বর দোহাবাসীর মনে গেঁথে থাকবে বহুদিন। কাতারের রাজধানীর একটি আবাসিক ভবন আকস্মিকভাবে ইসরায়েলি বিমান বাহিনীর টার্গেটে পরিণত হয়। হামাসের শীর্ষ নেতারা সেখানে বৈঠক করবে বলে ধারণা ছিল, কিন্তু অভিযানে প্রত্যাশিত ফল মেলেনি। নিহত হয়েছেন কেবল কয়েকজন নিম্নপদস্থ কর্মী, অথচ শীর্ষ নেতৃত্ব অদৃশ্য হয়ে যায়। প্রথমে খবর ছড়িয়ে পড়তেই দোহা জুড়ে আতঙ্ক তৈরি হয়। একটি ছোট শান্তিপ্রিয় উপসাগরীয় রাষ্ট্র সরাসরি আঘাতের মুখে পড়েছে। এর পরপরই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া আসে যুক্তরাষ্ট্র থেকে। মাত্র কয়েক মাস আগেই প্রেসিডেন্ট ট্রাম্প দোহায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম মহান মিত্র। কিন্তু এই হামলায় ব্যবহৃত হয়েছে মার্কিন তৈরি F-15 যুদ্ধ বিমান। ওয়াশিংটনের পক্ষে এর দায় এড়ানো কঠিন হয়ে পড়ে। হোয়াইট হাউস সতর্ক ভাষায় জানান, তারা হামলার আগেভাগে কিছু জানত না, যা প্রশাসনের ভেতরে দ্বন্দ্ব ও বিভ্রান্তি স্পষ্ট করে। অন্যদিকে উপসাগরীয় প্রতিবেশীরা, যারা একসময় কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, এবার প্রকাশ্যে দোহার পাশে দাঁড়ালো। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং সৌদি ক্রাউন প্রিন্স দ্রুত সফরের সিদ্ধান্ত নিলেন। এতে আঞ্চলিক ঐক্যের এক বিরল ছবি ফুটে উঠল, যেখানে পুরনো শত্রুতাকে ভুলে তারা দেখলেন কাতারের উপর আঘাত মানে গোটা উপসাগরের উপর চ্যালেঞ্জ। অতি ক্ষুদ্র আয়তনের এই দেশটি বিশ্বের বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক। তাছাড়া এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি। দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেস যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এখান থেকেই আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও সমগ্র মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এক অর্থে কাতার হচ্ছে মার্কিন সামরিক কৌশলের হৃৎপিণ্ড। তবে কাতার একই সঙ্গে একটি বৈপরীত্য। একদিকে এটি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়েছে, অন্যদিকে হামাস সহ ইসলামপন্থী গোষ্ঠীর রাজনৈতিক অফিসকে আশ্রয় দিয়েছে। যুক্তরাষ্ট্র এতদিন কাতারের দ্বৈত অবস্থান মেনে নিয়েছিল, কারণ কাতারকে হারালে তারা গোটা অঞ্চলে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলত। কিন্তু ইসরায়েলের এই বিমান হামলা সেই ভারসাম্য ভেঙে দিয়েছে। প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাস্তবে দেখা গেল এক মিত্র আর এক মিত্রকে আঘাত করছে, আর ওয়াশিংটন অস্বস্তিকর অবস্থায় পড়ছে। এই দ্বন্দ্বই আজ আঞ্চলিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র কি আসলেই এখনো ভরসার জায়গা? কাতারে আঘাতের সিদ্ধান্ত ছিল ইসরায়েলের ভেতরে বড় বিতর্কের ফল। মোসাদ ও সামরিক কর্মকর্তারা স্পষ্টভাবে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তাদের যুক্তি ছিল, এটি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রচেষ্টা অকার্যকর করে তুলবে, আর গাজায় এখনো আটক থাকা জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ভিন্ন সিদ্ধান্ত নিলেন। রাজনৈতিক বাস্তবতায় তাকে এই পথে ঠেলে দিল। মাত্র একদিন আগে জেরুজালেমে বন্দুক হামলায় 6 জন বেসামরিক নিহত হন। ঘটনাটি নেতানিয়াহুর সরকারের উপর প্রবল চাপ তৈরি করে। সমালোচনার ঝড় সামলাতে তিনি কাতারে আক্রমণের নির্দেশ দেন, যা মূলত প্রতিশোধের বার্তা, কৌশলগত প্রজ্ঞার নয়। ফলাফল হল দ্বিমুখী ব্যর্থতা। একদিকে সামরিকভাবে তারা হামাস নেতৃত্বকে ধরতে পারল না, অন্যদিকে কূটনৈতিকভাবে মিত্রদের অবস্থাও হারালো। এক সাবেক ইসরায়েলি গোয়েন্দা প্রধান যথার্থই মন্তব্য করেছেন, এটি এক বিশাল ভুল হিসাব। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র উপসাগরীয় রাষ্ট্রগুলোকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা ইসরায়েলের সঙ্গে মিলে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। 2020 সালে ইউএই ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, আর সৌদি আরবও স্বাভাবিকীকরণ চুক্তির দ্বারপ্রান্তে ছিল। ওয়াশিংটন উপসাগরীয় রাজাদের আঞ্চলিক এয়ার ডিফেন্স অংশীদারিত্বে টানার চেষ্টা চালায়। কিন্তু 7 অক্টোবরের পরে সব হিসেব পাল্টে যায়। গাজা যুদ্ধ ইসরায়েলকে আরব বিশ্বের কাছে অতি অপ্রিয় করে তোলে। উপসাগরীয় শাসকরা উদ্বিগ্ন হয়ে ওঠেন যে ইসরায়েলের ইরান ও তার মিত্রদের সঙ্গে সংঘাত শেষ পর্যন্ত তাদেরও টেনে আনবে। দোহায় আঘাত সেই আশঙ্কাকে আরও জোরালো করে। তারা ভেবেছিল কাতারের বৈঠক অঞ্চলকে স্থিতিশীল করবে। বাস্তবে তারা দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া একেবারে বিপরীতমুখী। 2020 সালে আব্রাহাম চুক্তির পর ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা চলছিল, গাজা যুদ্ধ ও দোহা আক্রমণের পর তা স্থবির হয়ে গেছে। আরব বিশ্বের কাছে ইসরায়েল আরও অগ্রহণযোগ্য হয়ে উঠেছে, আর যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশ ক্ষয়িষ্ণু মনে হচ্ছে। কাতার আক্রমণ স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র আর নিঃশর্তভাবে তার উপসাগরীয় বন্ধুদের রক্ষা করতে পারছে না। একদিকে ইসরায়েলের একতরফা সিদ্ধান্ত, অন্যদিকে ওয়াশিংটনের দ্বিধাগ্রস্ত প্রতিক্রিয়া আঞ্চলিক নেতাদের চোখ খুলে দিয়েছে। এখন তাদের কাছে পরিষ্কার, ভবিষ্যতের সংঘাতে নতুন ভরসার জায়গা আর আমেরিকা নয়। প্রিয় দর্শক, উপসাগরীয় দেশ কাতারের এই করুণ পরিণতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সর্বশেষ আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।